হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে থেকে আমরা অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস নিয়ে আলোচনা করব। তো ক্যালকুলাস আসলে এটা একটা দীর্ঘ কোর্স। তো আমি যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, অর্থাৎ পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে, সেই অধ্যায়গুলো নিয়ে কি আলোচনা করার চেষ্টা করব। তো ক্যালকুলাসকে আসলে মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো অন্তরীকরণ, আরেকটা হলো কি যোগদীকরণ। অর্থাৎ একটা হলো ডিফারেনশিয়াল ক্যালকুলাস, আরেকটা হলো ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো ডিফারেনশিয়াল ক্যালকুলাসের আমরা ব্যবহার কি, অন্তরীকরণ অন্তর বা ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ব্যবহার হলো যে আমরা সাধারণত কোনো একটা জিনিসের কত দ্রুত পরিবর্তন ঘটছে সেটা আমরা মূলত অন্তরীকরণের মাধ্যমে কি সেটা বা ডিফারেনশিয়াল ক্যালকুলাসের মাধ্যমে আলোচনা করা হয়। আর ইন্টিগ্রাল ক্যালকুলাসের মাধ্যমে সেই দ্রুত পরিবর্তনটার ফলাফল কি সেটা আলোচনা করা হয়। তো ক্যালকুলাস সৃষ্টি হয়েছে আসলে মূলত ক্ষুদ্র কোনো পরিবর্তনের জন্য, বা ক্ষুদ্র কোনো একটা জিনিস কত ক্ষুদ্র পরিবর্তন করছে সেটা তো মূলত ক্যালকুলাস জিনিসটার কি সৃষ্টি। অর্থাৎ অতি ক্ষুদ্র পরিবর্তন জাতীয় কিছু হিসাব করতে আমরা কি ক্যালকুলাস জিনিসটা ব্যবহার করি। যেমন আমরা কোনো ক্ষেত্র যদি বলি যে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র বা ত্রিভুজ, চতুর্ভুজ বা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, বিভিন্ন আছে। তো এইগুলো ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কিন্তু আমরা যে ফর্মুলাগুলো জানি সেগুলোর মাধ্যমে কি খুব সহজেই ক্ষেত্রফল বের করা যায়। তো আমরা যদি একটা একটা যদি ক্ষেত্র দেখি, ধরো এরকম সাপোজ এরকম একটা অনিয়মিত আকার ক্ষেত্র, এরকম একটা ক্ষেত্র, এরকম ক্ষেত্রফল আমরা চাইলেও কিন্তু আমাদের যে সূত্রগুলো জানি, ফর্মুলাগুলো জানি, সেগুলোর মাধ্যমে ইউজ করতে পারবো না। তো এরকম জাতীয় ক্ষেত্রফলগুলোর জন্য মূলত আমরা এই ক্যালকুলাসটা ইউজ করি। তো এই আর কি, অর্থাৎ ক্ষেত্রফল, আয়তন যাই বলুক না কেন, এই জাতীয় জিনিসগুলোর জন্য কি আমরা ক্যালকুলাসের বিভিন্ন শাখা আছে সেগুলো কি ব্যবহার করি। তো আজকে আমরা ক্যালকুলাসের এই অধ্যায় করতে হলে আমাদেরকে যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো আমি শুধু হালকা একটু আলোচনা করব। তারপরে আমি এখান থেকে অর্থাৎ ক্যালকুলাস 1-এর যে ফাংশনের ডোমেন রেঞ্জ সেগুলো কিছু দেখানোর চেষ্টা করব। তো আমাদেরকে ফাংশন জিনিসটা জানতে হবে, ফাংশনটা আসলে কি। তো ফাংশন সম্পর্কে আমরা হয়তো কম বেশি সবাই অনেকে জানি যে ফাংশন জিনিসটা কি, তোমায় একটু বলতেছি। তো ফাংশনের জন্য আমি এখানে এক্স একটা অশূন্য সেট চিন্তা করতেছি, যে সেটের কিছু মান চিন্তা করলাম, কিছু উপাদান চিন্তা করলাম 1 2 3 4, অর্থাৎ এক্স হলো একটা অশূন্য সেট। অশূন্য কেন বলছি, অর্থাৎ এই এক্স সেটের যে এলিমেন্টসগুলো এগুলো আসলে ফাঁকা না, এগুলো কোনো কোনো উপাদান আছে, সেজন্য এটাকে অশূন্য বলা হয়েছে। এটা হলো একটা অশূন্য সেট। একটা এক্স একটা সেট চিন্তা করলাম, আমি এখানে ওয়াই আরেকটা সেট চিন্তা করলাম, যার জন্য আমি দিলাম এখানে 5 6 7 8 9 10 পর্যন্ত দিলাম। এখানে আমি একসাথে ফাংশনের ধারণা এবং ডোমেন রেঞ্জ, কোডোমেন সবগুলো একটু বলার চেষ্টা করব। তো ধরো আমি এখানে সম্পর্ক দিলাম, একের জন্য ধরো 6 পেলাম কোনো জিনিস থেকে, 3-এর জন্য ধরলাম আমি এখানে 5 পেলাম, 4-এর জন্য এখানে 8 পেলাম, আর 2-এর জন্য ধরো এখানে আমরা 9 পেলাম। এগুলো আমরা পেলাম এখানে। তো এখানে অর্থাৎ ফাংশনটা হলো এক্সের যে উপাদানগুলো আছে, এক্সের সবগুলো উপাদানের ইমেজ যদি ওয়াইতে পাওয়া যায়, তখন এক্স থেকে ওয়াইতে এটা একটা কি বর্ণিত একটা ফাংশন বলা হয়। ফাংশনকে আমরা মূলত এফ দ্বারা প্রকাশ করি। অর্থাৎ এই ফাংশনটাকে আমরা এভাবে বলতে পারবো, এফ সার্চ ডেট এক্স তীরচিহ্ন দিয়ে এভাবে দেবো ওয়াই। মানে কি আসলে এই ফাংশনটা এক্স থেকে ওয়াই দিকে কি বর্ণিত, অর্থাৎ এটা হলো এক্স থেকে ওয়াই দিকে বর্ণিত একটা ফাংশন। ফাংশনকে আমরা এফ দ্বারা, জি দ্বারা, এইচ দ্বারা, টি দ্বারা, যে কোনো কিছু দ্বারা এখানে প্রকাশ করে দিতে পারে, এর কোনো সমস্যা না। অর্থাৎ ফাংশন হতে হলে এক্সের সবগুলো উপাদানের ইমেজ পেতে হবে। এক্সের সবগুলো উপাদান ইমেজ যদি আমি এখানে পাই, তাহলে ঠিক আমাকে এখানে ফাংশন বলতে পারবো। তো এখানে আবার অনেক কিছু আছে, আবার ওয়াইয়ের একাধিক ইমেজ থাকতে পারবে না, এটা ভিন্ন কথা। তাহলে এটা হল ফাংশন। তো ফাংশনের সংখ্যাটা কীরকম, যে এক্সের এক একটা উপাদানের জন্য, বা এটা বলা হয় যে এখানে এফ একটা ফাংশন আর কি, এফ জিনিস আসলে এমনভাবে এমন একটা নিয়মে কাজ করে যার জন্য এক্সের ভিন্ন ভিন্ন বা অনন্য মানের জন্য ওয়াই যদি একটা ভিন্ন ভিন্ন বা অনন্য মান বা আলাদা আলাদা মান কি পাওয়া যায়, তখন তাকে কি এক্স থেকে ওয়াই থেকে বর্ণিত একটা ফাংশন বলা হয়। এটা হলো কি ফাংশনের জিনিসটা। তো এখন ডোমেন, কোডোমেন, রেঞ্জ জিনিসগুলো আসলে কি। তো ডোমেন কি, ডোমেন হলো মূলত এক্সের যে সেটের উপাদানগুলো, এগুলোকে সবগুলোকে মূলত ডোমেন বলা হয়। অর্থাৎ তাহলে এখানে যে এক্সের সম্পূর্ণ সেট, এই সেটটাকে আমরা সবগুলোকে ডোমেন বলতে পারবো। অর্থাৎ এই সবগুলো সেটকে বলা হয় কি ডোমেন। আর ওয়াই সেটের যে সবগুলো উপাদান, সেই সবগুলোকে বলা হয় মূলত কি কোডোমেন। অনেকে আবার ভুল করে এটাকে আমরা রেঞ্জ বলি, কিন্তু রেঞ্জ না, এটা হলো কি কোডোমেন। অর্থাৎ এক্সের যে সমস্ত উপাদানগুলো থাকবে, যেমন এখানে 1 2 3 4, এই সবগুলো হলো ডোমেন। আর ওয়াই সেটের যে সমস্ত উপাদানগুলো আছে 5 6 7 8 9 10, এই সবগুলো হলো তার কোডোমেন। তাহলে প্রশ্ন, রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে সেগুলা, অর্থাৎ রেঞ্জ কখন পাবো আমরা, ডোমেনের যেই যে উপাদানগুলোর জন্য আমরা ওয়াইয়ের যেই যে ইমেজগুলো পাইছি, সেই ইমেজগুলোর সেটটা হলো কি
রেঞ্জ। অর্থাৎ আমি এখানে 1 এর জন্য যে 6 পেলাম, 2 এর জন্য এখানে কত পেলাম 9 পেলাম, 3 এর জন্য 5 পেলাম, 4 এর জন্য 8 পেলাম। তো যে ইমেজগুলো পাইছি 1 এর জন্য, 2 এর জন্য, 3 এর জন্য, 4 এর জন্য, এই 5 6 8 9 এই ইমেজগুলো সেটগুলোকে বলা হয় মূলত কি তার রেঞ্জ। অর্থাৎ ইমেজ রেঞ্জ তখনই হবে যখন এক্সের ইমেজ পাবো আমরা ওয়াইতে বা এই জায়গায়, অর্থাৎ প্রতিবিম্ব যদি পাবো আর কি। অর্থাৎ এখানে একটা আয়না চিন্তা করো, আমি এখানে একটা আয়না যদি দিই, অর্থাৎ 1 এর জন্য ধরো আমি আয়নাতে আমার প্রতিবিম্ব, ধরো আমি যে আয়নার সামনে দাঁড়াই আমার প্রতিবিম্ব আয়নাতে আমি ঠিক দেখি আর কি, ঠিক এরকমভাবে আর কি। অর্থাৎ প্রত্যেকটা উপাদানের ইমেজ পাতে হবে, প্রত্যেকটা উপাদানের ইমেজ যদি আমি পাই ওয়াইতে, সেই ইমেজগুলোর সেটকে বলা হয় কি তার রেঞ্জ। তাহলে এখানে আমি রেঞ্জ বলতে পারবো এই 5 6 8 এবং 9 এই সবগুলোকে বলা হয় কি তার রেঞ্জ। আর কোডোমেন এই 5 6 7 8 9 10 এই সবগুলো সেটগুলোকে তার কোডোমেন। আর 5 6 8 9 এই 4টি উপাদান হলো কি তার মাত্র তার রেঞ্জ, কারণ রেঞ্জ পাইছি ওয়াই এর ডোমেনের কারণে, সেজন্য এগুলো হলো কি রেঞ্জ আর সবগুলো হলো কি কোডোমেন। তাহলে এখান থেকে বলা যায় এই রেঞ্জ হলো 5 6 8 9 এই 4টা হলো তো রেঞ্জের সেট। এই 4টা রেঞ্জ হলো তাহলে ওয়াই কোডোমেনের একটা উপসেট, এটা বলা যেতে পারে, কারণ কোডোমেনের ভিতরে তো রেঞ্জটা সৃষ্টি হয়েছে এখানে, সেজন্য এটা হলো কি ডোমেন। তাহলে ডোমেন হলো এক্সের সমস্ত উপাদানগুলো হলো ডোমেন, ওয়াই এর সমস্ত উপাদান সবগুলো হলো কোডোমেন, আর রেঞ্জ হয়েছে সেগুলো যেগুলো এক্সের জন্য আমরা প্রতিবিম্ব বা ইমেজ পাই, সেই ইমেজগুলো সেট হলো কি তার রেঞ্জ। তো আশা করি তোমরা এই ডোমেন কোডোমেন রেঞ্জ জিনিসটা কিছুটা বুঝেছো। তো এখানে আমাদের এই অধ্যায়টা করার জন্য আমাদের আর কিছু জিনিস জানা লাগবে। আমাদের জানা লাগবে যে ব্যবধি জিনিসটা জানা লাগবে এবং পরমমান জানা লাগবে, যে পরমমান জিনিসটা আসলে কি। তো এখন আমরা দেখবো যে ব্যবধি জিনিসটা আসলে কি। ব্যবধি অর্থাৎ বাস্তব সংখ্যার ব্যবধি, বাস্তব সংখ্যার ব্যবধি। তো বাস্তব সংখ্যার ব্যবধি, তো ব্যবধিকে মূলত আমরা 4 ভাগে ভাগ করতে পারি। তো একটা ভাগ হলো প্রথমে খোলা ব্যবধি। খোলা ব্যবধি, ব্যবধি মূলত 4 ভাগে বিভক্ত। তো প্রথম ভাগ হলো খোলা ব্যবধি। তো খোলা ব্যবধি মানে কি? তো ধরো আমি যদি দুইটা বাস্তব সংখ্যা চিন্তা করি, ধরলাম আমি এ এবং বি এর বাস্তব সংখ্যা চিন্তা করছি, তাহলে এই দুইটা বাস্তব সংখ্যা এ এবং বি ব্যতীত, অর্থাৎ এ এবং বি থাকতে পারবে না। এ এবং বি ব্যতীত এ এবং বির মধ্যবর্তী যত সংখ্যা আছে, যত মান আছে, সবগুলো মানের সেটকে বলা হয় কি খোলা ব্যবধি। অর্থাৎ খোলা ব্যবধিকে এভাবে প্রথম বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়, এ কমা বি দিয়ে প্রথম ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। এটা দ্বারা আসলে এটা বোঝায় যে এ এবং বি এর ভিতরে কি থাকতে পারবে না, অর্থাৎ এই ব্যবধির ভিতরে, এই খোলা ব্যবধির ভিতরে এ এবং বির আসলে কি খালি থাকবে, এখানে আমি এ এবং বির মান নিতে পারবো না। এ এবং বি ব্যতীত যত মান আছে এ এবং বির মধ্যবর্তী সবগুলো মান আমি কি নিতে পারবো। তো এটা হলো খোলা ব্যবধি। খোলা ব্যবধির সেটকে মূলত এভাবে প্রকাশ করে দিতে পারে এক্স সাচ ড্যাট এক্স বিলংস টু রিয়েল নাম্বার অফ আর সাচ ড্যাট এ লেস দেন এক্স লেস দেন কত বি। অর্থাৎ এখানে এক্স হলো এমন একটা বাস্তব সংখ্যা যেটা এ এবং বির মধ্যবর্তী, অর্থাৎ এক্সের মানটা এ থেকে বড় বি থেকে ছোট, তবে এর সমানও না বি এরও সমানও না, কারণ সমান থাকলে এখানে ইকুয়াল দেওয়া হতো। তো এটা দ্বারা এই খোলা ব্যবধির সেট হলো এত যে এক্স বিলংস টু, যেখানে এক্সের মান হলো বাস্তব সংখ্যা থেকে বাস্তব সংখ্যা চিন্তা করছি আর কি আমি, যেহেতু এটা এ বির মধ্যবর্তী বাস্তব সংখ্যা চিন্তা করছি, এ বি মধ্যবর্তী এক্স। তো এক্সের মানটা এ থেকে বড় বি থেকে ছোট, তবে এ থেকে বড় বি থেকে ছোটটা আসলে এটা বোঝায় না যে এও থাকতে পারবে বিও থাকতে পারবে, তাহলে এখানে এও বাদ বিও বাদ, এ এবং বির মধ্যবর্তী সবগুলো সংখ্যা। তাহলে খোলা ব্যবধির আসলে লেখচিত্রটা বা সংখ্যাটা আসলে কীরকম বা কীরকম হতে পারে। ধরলাম আমি এখানে একটা চিন্তা করলাম, এখানে ব্যবধি বি চিন্তা করলাম, তাহলে এই খোলা ব্যবধি আসলে চিত্রটা কীরকম হতে পারে বা সংখ্যাটা কীরকম হতে পারে। তো এ বির খোলা ব্যবধির মূলত এ বি খোলা ব্যবধি হলো আসলে মূলত এ এবং বির মধ্যবর্তী সকল সংখ্যা, অর্থাৎ এ থেকে বির এত সংখ্যা আছে সবগুলো সংখ্যা জন্য কি এখানে যে এক্সে চিন্তা করছি আমরা, এক্সটাকে এখানে সংজ্ঞায়িত হবে, অর্থাৎ এক্সের মান এখান থেকে পাবো আর কি আমি। তো এখানে আমি একটা গোল্লা চিহ্ন দিলাম, এটা দ্বারা বুঝবো আমি আসলে এটা খোলা নাকি বদ্ধ। তো মনে রাখবা যখন খোলা ব্যবধি থাকবে তখন এও এইভাবে গোল্লা চিহ্ন দিব, বিতে গোল্লা চিহ্ন দিব, তবে এগুলোতে আমি কি কোনো কালি ফুল করবো না, খালি রাখবো আর কি, অর্থাৎ সাদা আছে ভিতরে সাদা অংশ সাদা। তো এটা দ্বারা আসলে এটা বোঝায় এখানে এও থাকতে পারবে না বিও থাকতে পারবে না, এ এবং বি ব্যতীত তাদের মধ্যবর্তী যত সংখ্যা আছে সবগুলো সংখ্যা সেট হলো কি তাহলে তার খোলা ব্যবধি। তো আশা করি তোমরা খোলা ব্যবধি জিনিসটা বুঝেছো। তো এখন দেখবো আমরা যে বদ্ধ ব্যবধি কী। তো এখন আমরা দেখবো বদ্ধ ব্যবধি। তো বদ্ধ ব্যবধি জিনিসটা কি? তো আমি আগের মতো যদি দুইটা সেট উপাদান দুইটা বাস্তব সংখ্যা চিন্তা করি এ এবং বি, তাহলে বদ্ধ ব্যবধি বলতে বোঝাবে এ দুইটা উপাদান মান যদি চিন্তা করি বাস্তব সংখ্যার এ এবং বি, তাহলে এ এবং বিকে নিয়ে এ বির মধ্যবর্তী যত সংখ্যা আছে সবগুলো সংখ্যা সেটকে বলা হবে কি তার বদ্ধ ব্যবধি। অর্থাৎ বদ্ধ ব্যবধির ক্ষেত্রে আমি এও নিতে পারবো বিও নিতে পারবো, অর্থাৎ বদ্ধ ব্যবধিকে এভাবে প্রকাশ করা হয় এ থার্ড ব্র্যাকেট বি,
অর্থাৎ এটা দ্বারা এখানে এটা বোঝায় এখানে তারা আমি এও নিতে পারবো বিও নিতে পারবো, এবং এ এবং বিকে নিয়ে এ এবং বির মধ্যবর্তী যত সংখ্যা আছে সবগুলো সংখ্যা সেটকে বলা হয় কি তার বদ্ধ ব্যবধি। তাহলে বদ্ধ ব্যবধির সেটটা কীরকম হতে পারে, যে এক্স বিলংস টু আর সাচ দ্যাট এ লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু বি। অর্থাৎ আমি এ এবং বির মধ্যবর্তী একটা সংখ্যা যদি এক্স চিন্তা করি এখানে, তাহলে এটা দ্বারা এটা সেটা বোঝায় এক্সের মানটা এ থেকে বড় বা এর সমান, বি থেকে ছোটো বা বি এর সমান। আসলে এটা দ্বারা এটা বোঝায় যে এখানে এও থাকতে পারবে বিও থাকতে পারবে, কারণ এখানে কি আছে ইকুয়াল আছে। তাহলে এ বদ্ধব্যবধিটা কি, এ এবং বিকে নিয়ে এ বির মধ্যবর্তী যত সংখ্যা আছে সবগুলো সংখ্যার সেটকে বলা হয় কি তার বদ্ধব্যবধি। তো বদ্ধব্যবধির আসলে এখানে বদ্ধব্যবধির লেখচিত্রটা কীরকম হতে পারে, এখন এখানে দিতেছি আগের মতো ধরো আমি এখানে দুইটা বাচ্চা সংখ্যা চিন্তা করলাম এ বি। তো তাহলে বদ্ধব্যবধি মানে কি, এও নিতে পারবো বিও নিতে পারবো, সেজন্য এখানে আমি যে গোল্লা চিহ্নটা দিয়েছিলাম বদ্ধব্যবধির ক্ষেত্রে এই গোল্লা চিহ্নটা কালো ফুরে দিতে হবে, কালো করে দিতে হবে আর কি। তো সংখ্যাটাকে আসলে জিনিসটা এরকম বোঝা যায়, এবার কালো করে দিতে হবে। তো বদ্ধব্যবধির ক্ষেত্রে আমরা এখানে এই দুইটা পয়েন্ট এ এবং বি দুইটা পয়েন্ট কি কালো করে দিব, কারণ এ কালো করে এদের মধ্যবর্তী সকল সংখ্যা নিতে পারবো তাহলে। অর্থাৎ বদ্ধব্যবধি এটা বোঝায় যে এ এবং বিকে নিয়ে এ বির মধ্যবর্তী সকল সংখ্যা সেটকে বদ্ধব্যবধি বলা হবে। অর্থাৎ এ বি বদ্ধব্যবধিকে আমরা থার্ড ব্র্যাকেট অফ এ থার্ড ব্র্যাকেট অফ বি এভাবে এটা দ্বারা প্রকাশ করতে পারবো। তো বদ্ধব্যবধি থাকলে আমরা এই গোলা চিহ্নটা কালো করে দিব, আর খোলা থাকলে বদ্ধ চিহ্নটা কি খালি রাখবো, কালো করবো না আর কি। তো এটা হলো কি আমার তাহলে বদ্ধব্যবধি। এখন আরও দুই রকম ব্যবধি আছে, একটা হলো আমাদের অর্ধখোলা অর্ধবদ্ধ, আর একটা আছে অর্ধবদ্ধ অর্ধখোলা। তো এখন দেখবো আমরা যে অর্ধখোলা অর্ধবদ্ধ ব্যবধিটা কি। তো দেখো এখন দেখবো আমরা যে অর্ধখোলা ও অর্ধব্যবধি জিনিসটা কি, অর্ধখোলা অর্ধব্যবধি। তো আমি আগের মতো দুইটা বাস্তব সংখ্যা যদি এ এবং বি চিন্তা করি, তাহলে অর্ধখোলা অর্ধব্যবধি সেটটা আসলে অর্ধখোলা অর্ধব্যবধি জিনিসটা এভাবে লেখা হবে। অর্ধখোলা অর্থাৎ এটা এখানে কি থাকবে, খোলা থাকবে, আর অর্ধবদ্ধ অর্থাৎ এখানে বিটা কি বদ্ধ থাকবে। তো অর্ধবদ্ধ অর্ধখোলা ব্যবধিকে এভাবে প্রকাশ করা হয়, এ ফার্স্ট ব্র্যাকেট এর আগে ফার্স্ট ব্র্যাকেট বি পরে কি সেকেন্ড ব্র্যাকেট। আসলে এটা দ্বারা এটা বোঝায় এ কে বাদ দিয়ে বিকে নিয়ে এ এবং বির মধ্যবর্তী সকল সংখ্যা সেটকে বলা হয় অর্ধখোলা অর্ধবদ্ধ ব্যবধি। অর্থাৎ অর্ধখোলা অর্ধবদ্ধ ব্যবধির ভিতরে আমি এ কে নিতে পারবো না, বিকে নিতে পারবো, এবং এ এবং বির মধ্যবর্তী সকল সংখ্যা নিয়ে কি যে সেটটা পাবো সেটা হলো কি অর্ধখোলা এবং অর্ধ ব্যবধি। তো এটা সেটটা আসলে কীরকম হতে পারে, এক্স বিলংস টু আর, যেখানে এক্সের মানগুলো হবে কি বাস্তব সংখ্যা, যেখানে এ নিতে পারবো না, এ থেকে বড় নিতে হবে, তো বি নিতে পারবো কেন, কারণ বির সাথে এখানে কি ইকুয়াল আছে, অর্থাৎ স্টার্ট ব্র্যাকেট এখানে আছে, এটা বোঝায় বি নিতে পারবো। অর্থাৎ একে নিয়ে একে বাদ দিয়ে বিকে নিয়ে এ এবং বির মধ্যবর্তী সকল সংখ্যার জন্য সকল সংখ্যা সেটকে কী বলা হবে, অর্ধখোলা এবং অর্ধ ব্যবধি বলা হবে। তো এটা দ্বারা বোঝায় এক্সের মানটা এ থেকে বড় বি থেকে ছোটো বা বি এর সমান, অর্থাৎ এখানে বিটা নিতে পারবো কিন্তু এটা নিতে পারবো না এ থেকে বড়। তো অর্ধখোলা ব্যবধির সেটটা আসলে এরকম। এখন এটা সংখ্যা রেখাটা কীরকম হতে পারে, তো আমি আগের মতো একটা এ একটা বি দুইটা যদি আমি মান চিন্তা করি, তো আমি আগের গোলা চিহ্ন দিলাম, যেখানে খোলা থাকবে সেটা খোলা রাখবো, যেখানে বদ্ধ থাকবে এটা কালো করে দিব। তো এখানে দ্বারা তাহলে এ অর্ধখোলা অর্ধব্যবধি হলো এ কে বাদ দিয়ে বিকে নিয়ে এ বির মধ্যবর্তী সকল সংখ্যার সেট। তাহলে এ কে বাদ দিয়ে তাহলে এইখানে কালো করতে পারবো না, এ তাহলে খালি থাকবো খোলা থাকবে এখানে, তাহলে বিকে নিয়ে তাহলে বি নিতে পারবো, তাহলে বিটা কালো করে দেবে এভাবে। অর্থাৎ এ কে বাদ দিয়ে বিকে নিয়ে, অর্থাৎ এ থেকে বড় আর কি, এ নিতে পারবো না, এ কে বাদ দিয়ে বিকে নিয়ে এ বির মধ্যবর্তী সকল সংখ্যা সেটকে বলা কি তার অর্ধখোলা অর্ধবদ্ধ ব্যবধি। অর্থাৎ এখানে আমি এটা বাদ যাবে, সেজন্য এটা খালি যেহেতু এ নিতে পারবো না, সেজন্য এটা কি কালো করলাম না, এই ব্যবধি এটাকে আমি কালো করলাম। তো এটা হলো কি তাহলে অর্ধখোলা অর্ধবদ্ধ ব্যবধি। তো আমাদের আরেক ধরনের ব্যবধি আছে, সেটা হলো কি অর্ধবদ্ধ অর্ধখোলা, এখন সেটা দেখবো। তো এখন দেখবো আমরা যে অর্ধবদ্ধ অর্ধখোলা ব্যবধি জিনিসটা আসলে কি। তো অর্ধবদ্ধ অর্ধখোলা ব্যবধির জন্য আমাদের আগের মতো দুইটা বাস্তব সংখ্যা এ এবং বি চিন্তা করছি। তো এ বি যদি দুই বাস্তব সংখ্যা হয়, তাহলে অর্ধবদ্ধ অর্ধখোলা ব্যবধি আমরা এও দিতে পারবো। অর্ধবদ্ধ অর্থাৎ এটা এখানে বদ্ধ থাকবে, অর্ধখোলা বিটা এখানে খোলা থাকবে, অর্থাৎ অর্ধেক খোলা অর্ধেক বদ্ধ আর কি, তাহলে ফার্স্ট ব্র্যাকেট খোলা থাকবে। অর্থাৎ এ কে নিয়ে বিকে বাদ দিয়ে এ এবং বির মধ্যবর্তী সকল সংখ্যার সেটকে অর্ধবদ্ধ ও অর্ধখোলা ব্যবধিকে বলা হবে। অর্থাৎ অর্ধবদ্ধ অর্ধখোলা ব্যবধির ভিতরে আমি এটাকে নিতে পারবো, এর বড় এ থেকে বড় বা একে নিতে পারবো, তবে বি থেকে ছোটো হবে বি নিতে পারবো না, বিটা খোলা থাকবে। তো তাহলে এই অর্ধবদ্ধ অর্ধখোলা ব্যবধির সেটটা আসলে কীরকম হতে পারে, এক্স বিলংস টু কি রিয়েল নাম্বার অফ আর, যেখানে এ কে নিতে পারবো সেজন্য এ লেস অর ইকুয়াল এক্স লেস দেন কত বি। অর্থাৎ এটা দ্বারা এটা বোঝায় এক্সের মানটা এ থেকে বড় বা এর সমান, অথবা বি থেকে ছোটো বি এর সমান নাই, তাহলে বিটা খোলা। সেজন্য অর্ধবদ্ধ অর্ধখোলা ব্যবধির সেটটা হলো এক্স বিলংস টু আর এ, এক্সের মানটা এক্স বিলংস টু এক্স গ্রেটার ইকুয়াল টু এক্সের মানটা এ থেকে বড় বা এর সমান, বি থেকে ছোটো বি সমান দেয় নাই, তাহলে অর্ধবদ্ধ অর্ধখোলা ব্যবধি হলো এরকম। অর্থাৎ এ কে নিয়ে, অর্থাৎ এই মানটা নিতে পারবো এখানে, বিকে বাদ দিয়ে এ এবং বির মধ্যবর্তী সকল সংখ্যা সেটকে বলা হয় কি অর্ধবদ্ধ অর্ধখোলা ব্যবধি। তো আমি যদি সংখ্যাটা আগের মতো দেখি,
এখানে এ উপাদান এখানে বি চিন্তা করলাম, তাহলে আগের মতো খোলা পথ বোঝার জন্য আমি গোল চিহ্ন দিলাম, পরে যেটা বদ্ধ হবে সেটা গোল করে কালো করে দিব। অর্থাৎ এখানে আমি একে নিতে পারবো, সেজন্য এটা এখানে কালো করে দিলাম। সংখ্যার কামে এটা কাজগুলো এভাবে করবো আর কি। বিকে বাদ দিয়ে তাহলে বি বদ্ধ করতে পারবো না, তাহলে একে নিয়ে বিকে বাদ দিয়ে এ বির মধ্যবর্তী যত সংখ্যা আছে, অসংখ্য সংখ্যা থাকতে পারে, সকল সংখ্যার সেটগুলো কি বলা হয় অর্ধবদ্ধ অর্ধকলার ব্যবধি। অর্থাৎ এখানে এক্স যেহেতু দিচ্ছে, তাহলে এখানে যেটার মধ্যবর্তী একটা উপাদান এক্স চিন্তা করো, তাহলে এক্সটা কি এ থেকে বড় এ সমান নিতে পারবো, বি থেকে ছোটো যে কোনো মানের জন্য কি এ বি বদ্ধ ব্যবধিটা অর্ধবদ্ধ অর্ধকলা ব্যবধিটাকে এখানে কাজ করবে। তো আশা করি আজকে তোমরা এই 3-4টা ব্যবধি কি ভালো মতো বুঝেছো। তো এখন দেখবো আমরা যে বাস্তব সংখ্যার ফরম মান জিনিসটা আসলে কি। তো ফরম মান জিনিসটা আসলে কি, ফরম মান মূলত আমরা মডুলাস বলি আর কি, অ্যাবসলিউট ভ্যালু। যে ফরম মান আসলে কি, যে মূল বিন্দু থেকে কোনো একটা নির্দিষ্ট বিন্দু দূরত্ব হলো কি তার ফরম মান। অর্থাৎ আমি যদি সব বাস্তব সংখ্যাকে চিন্তা করি, ধর এটা মূল বিন্দু প্লাস, এখানে ধনাত্মক অসীমের দিকে যাবে, বাম দিকে ঋণাত্মক অসীমের দিকে যাবে। একে ধর এখানে ধনাত্মক অনেকগুলো মান চিন্তা করছি 1 2, এখানে -1 -2। তাহলে ফরম মান মানে একটা নির্দিষ্ট বিন্দু মূল বিন্দু থেকে একটা নির্দিষ্ট বিন্দু দূরত্ব। অর্থাৎ আমি যদি বলি এখানে দুই বিন্দু নির্দিষ্ট বিন্দু 2 দিলাম, তাহলে এই মূল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কত, এখানে 2, কারণ এখানে এখানে দূরত্ব কত 2। অর্থাৎ ফরম মান বলতে মূল বিন্দু থেকে কোনো একটা বিন্দুর কি দূরত্ব বোঝায়। তো আমি যদি বলি যে মূল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কত, অর্থাৎ মূল বিন্দু থেকে নেগেটিভের দিকে এটা দূরত্ব কত, তো আমি বলতে পারবো স্বাভাবিক -2। আসলে দূরত্ব কিন্তু কখনোই ঋণাত্মক হয় না, দূরত্বর বাম দিকে থাকুক বা ডান দিকে থাকুক না কেন, বাস্তব সংখ্যার ক্ষেত্রে দূরত্বকে সবসময় ধনাত্মক চিন্তা করি। সেজন্য ফরম মানের ভিতরে আমরা যদি -3ও দেই, সেদিন এটা আসলে কি প্লাস হয়ে যায়, কারণ মডুলাস দ্বারা আসলে এটা বোঝায়, ফরম মান দ্বারা এটা বোঝায় মূল বিন্দু থেকে ওই নির্দিষ্ট দূরত্ব। তো যেহেতু এই 2 পর্যন্ত আমি দূরত্ব বের করতেছি, দূরত্ব কখনোই ঋণাত্মক হয় না, সেজন্য 0 থেকে 2 দূরত্ব কত পজিটিভ। অর্থাৎ এখানে 2 দিই, কারণ 2 দিচ্ছি, এখানে 0 থেকে 2 দূরত্ব কত মাইনাস আছে, -2 দূরত্ব কত +3। তো এটা হলো কি আসলে ফরম মানের সিম্পল মানে একটু ব্যাখ্যা আর কি। তো এখন দেখবো আমরা ফরম মানের সুন্দর একটা ডেফিনিশন আছে, সংজ্ঞা আছে, ফরম মানের সংজ্ঞাটা এখন লিখতেছি এখানে। তো বাস্তব সংখ্যার ফরম মানকে মূলত এই 3টা জিনিস মাধ্যমে কি সংজ্ঞায়িত করা যেতে পারে। অর্থাৎ ফরম মান অফ এক্স, আমি একটা একটা ফরম চিন্তা করছি, ফরম মান অফ এক্স সমান কত, সেকেন্ড ব্র্যাকেট 0, যখন এক্স সমান 0 তখন কত হবে 0, এক্স মান যদি 0 দিয়ে চিন্তা করি তখন ফরম সেটা কত হবে 0। এক্স মান যদি আমি কোনো যদি 0 থেকে বড় চিন্তা করি, তখন এক্সটা মানটা হবে ধনাত্মক মানে পজিটিভ, এখানে কিছু নামের পজিটিভ আছে আর কি। এক্স মান যদি 0 থেকে বড় হয় তখন সেটা হবে ধনাত্মক, এক্স মান যদি 0 থেকে ছোট হয় তখন এক্স হবে ঋণাত্মক। বাস্তব সংখ্যার ফরম মানকে 3টা মাধ্যমে আসলে কি প্রকাশ করা যেতে পারে। এখন এটা তোমার কিছু বুঝবে না, আমি একটা মান ধরে চিন্তা করি, তাহলে আমি এক্স মান 0 চিন্তা করলাম। তো এক্স মান যদি 0 চিন্তা করি, তাহলে ফরম মান ভিতরে এক্স মান 0 বসাও। তো ফরম মান ভিতরে এক্স মান যদি 0 বসাও, তাহলে 3টের ভিতরে কোনটা কাজ করবে, 0টা কাজ করবে। তাহলে ফরম মান অফ 0 মানই কত, এখানে 0। আসলে এটা বুঝছো। তো আমি যদি একটা ধনাত্মক মান 0 থেকে বড় একটা মান চিন্তা করি, যেটা এক্সের আগে বসাবো আমি, 0 থেকে বড় মান, ধরো 0 থেকে বড় মান আমি একটা 4 চিন্তা করলাম, 4 চিন্তা করলাম। তো এই 4টা আমি যদি ফরম মান এক্সের আগে বসাই, ফরম মান অফ 4, তাহলে এই 3টের ভিতরে কোন শর্তটা কাজ করবে, যে জিনিসটা 0 থেকে বড় সেটা, এই 4টা অবশ্যই 0 থেকে বড়, তাহলে এই 3টা কন্ডিশনের ভিতরে কোনটা মানে মানবে, দ্বিতীয়টা মানবে, কারণ দ্বিতীয়টার ভিতরে এক্সের মানটা 0 থেকে বড়, এটা মানবে। তো কোনো এক্সের মান যদি 0 থেকে বড় হয় তখন অবশ্যই এটা +x হয়ে যাবে, সেজন্য ফরম মান 4 কত, পজিটিভের ক্ষেত্রে +4 হবে। এখন এক্সের মধ্যে ঋণাত্মক একটা মান চিন্তা করি আমি, ধরো ঋণাত্মক একটা মান চিন্তা করলাম -4, ঋণাত্মক মান, এই ঋণাত্মক মান মডুলাসে এক্সের আগে বসাবো, মডুলাসে -4 বসালাম। তো ঋণাত্মক মানটা যদি মডুলাস -4 বসায়, তাহলে -4 কি অবশ্যই 0 থেকে ছোটো, তাহলে এটা তো এর জন্য হয়ে গেল। তাহলে ঋণাত্মক -4টা অবশ্যই 0 থেকে ছোটো, তো 0 থেকে ছোটোর জন্য এই 3টের ভিতরে কোনটা কাজ করবে, অবশ্যই তৃতীয়টা, কারণ এখানে এক্স <0, এক্সের মধ্যে যদি 0 থেকে ছোটো হয় তখন এটা কাজ করবে। তো এক্স মান 0 থেকে যদি ছোটো হয়, এক্স মান তো আমরা অলরেডি -4 চিন্তাই করছি, আবার যদি মাইনাস থেকে ছোটো হয় তাহলে ফরম মানের জন্য এটা -x হয়ে যাবে। তো মাইনাসটা থাকবে, মাইনাসটা বসে ফেলছি, আর এক্সের মধ্যে যেটা চিন্তা করছি সেটা বসাবো, সেটা কত চিন্তা করছি -4, ব্র্যাকেট দিয়ে কত -4 দিব, তাহলে এই মাইনাসে ঘুরে কী হয়ে যায়, সে পর্যন্ত প্লাস হয়ে যায়। আসলে ফরম মানের ভিতরে আমরা মাইনাস মান নিলে সেটা প্লাস হয়ে যায়, দেখি আমরা সবসময় -2 নিলে আসলে কি +2 হয়ে যায়, -5 নিলে আসলে সেটা পজিটিভ +5 হয়ে যায়। সেটা মূলত এই সিস্টেমে আসলে মূলত সেটা কি নেগেটিভটা আসলে কি পজিটিভ হয়ে যায়। অর্থাৎ যে ঋণাত্মক মান চিন্তা করবো, সেই ঋণাত্মক মানের জন্য আমরা এই 3টের ভিতরে কোন জিনিসটা ফুটছে সেটা চিন্তা করে ওই অনুসারে আমরা কি চিহ্নটা নির্ধারণ করবো, সেটাকে আসলে পজিটিভ নাকি নেগেটিভ হলে সেটা কি পজিটিভ কীভাবে হয়ে যায়। যেমন এখানে আমরা সাইডটা এক্সের মান -4 চিন্তা করছি, তো -4 যদি বসাই, এখানে -4 অবশ্যই 0 থেকে ছোটো, 0 থেকে ছোটোর জন্য অবশ্যই তৃতীয় শর্তটা কাজ করবে, কারণ তৃতীয় শর্ত কি 0 এক্সের মান 0 থেকে ছোটোর জন্য, তাহলে শর্ত এটা -x। তো মাইনাস তো সূত্রের মাইনাস আর কি, এখানে এই ফর্মেট মতে এই মাইনাসটা বসালাম, আর এক্সের মান চিন্তা করছি আমরা, সেটা কত চিন্তা করছি -4 বসাইছি, তার কারণে -1 সেটা কি +4 হয়ে যায়। মূলত মাইনাস মানটা ফরম মানের ভিতরে বের হয় পজিটিভ +4 এজন্য হয়ে যায় আর কি। তো আশা করি আজকে তোমরা এই প্রথম অধ্যায়ে আমাদের
যে জিনিসগুলো আমাদের দরকার, অর্থাৎ এখানে আমরা ফাংশনের ডোমেন রেঞ্জগুলো নির্ণয় করব, তার জন্য যে ফাংশন জিনিসটা আসলে কি, ব্যবধিগুলো কি আসলে, আর ফরমান জিনিসটা কি আসলে, এটা তোমরা কিছুটা হলে বুঝছো। তো আমরা আমাদের পরের লেকচার থেকে এই অধ্যায়ের অর্থাৎ চ্যাপ্টার 1 এর কিছু ডোমেন রেঞ্জ নির্ণয় করবো। অর্থাৎ এখানে আমাদের কিছু ফরম্যাটের ডোমেন রেঞ্জ আছে, অর্থাৎ সিম্পল ডোমেন রেঞ্জ আমরা সবাই জানি করতে, যে মানে ভগ্নাংশ আকারের ডোমেন রেঞ্জগুলো বা স্বাভাবিক ডোমেন রেঞ্জগুলো জানি। তো যেগুলো একটু ব্যতিক্রমধর্মী ডোমেন রেঞ্জ, বিশেষ করে তোমাদের পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ বোর্ডে আসছে সেগুলো আলোচনা করার চেষ্টা করবো, কারণ আলোচনা করতে গেলে দীর্ঘ সময় ধরে আলোচনা কি করা যেতে পারে। তবে যেহেতু তোমাদের পরীক্ষা অতি সন্নিকটে, সেজন্য চেষ্টা করবো গুরুত্বপূর্ণগুলো দেওয়ার জন্য। আসলে বিশেষ করে ডোমেন রেঞ্জের ভিতরে তোমার ভগ্নাংশের একটা দুইটা গাণিতিক সমস্যা বা রুটের ভিতরে ফাংশন থাকলে, মান থাকলে সেটা কীভাবে ডোমেন রেঞ্জ নির্ণয় করে, তারপর খণ্ডিত ফাংশনের ডোমেন রেঞ্জ কীভাবে নির্ণয় করে, আর ফরম মানের ডোমেন রেঞ্জ নির্ণয় কীভাবে করে। এই 4 রকমের অঙ্ক করানো হলে আশা করি তোমরা এখান থেকে প্রশ্ন যদি আসে তাহলে তোমরা এখান থেকে কী করতে পারবা, কারণ এখানে আরও অনেকগুলো অধ্যায় আছে, সেগুলো পরবর্তী থেকে আমরা আলোচনা করবো। তো তোমরা সব ভালো থাকো, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।